হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি, একদম ক্লিয়ার। হ্যালো, আমান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। আমি সুরাইন আমি দাঁড়ান, আলেকজান্ডার। আমার মাইক্রোফোনটা ঠিক করে নিই, একটু ভেজাল করে কেন। আচ্ছা, আপনি আহ, নিজেকে একটু মানে সেট আপ ঠিক করে নিন। এবং আমি সুরাইন আলেকজান্ডার, সাথে আছে সফি আলেকজান্ডার এবং আমান উদ্দিন এবং আনিসুর রহমান, তিনি একটু পরেই আমাদের সাথে যুক্ত হবে। এবং আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কোভিড-19 এবং বাঙালিদের চিন্তা ভাবনা। আমরা আজকে আমাদের এই আলোচনার মধ্যে আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের প্রতিটা দেশের মানুষের আসলে মনোভাব, তাদের মেন্টাল হেলথ, এবং পাশাপাশি আমাদের সরকার এবং যে বড় বড় পাবলিক যে সমস্ত ফিগার আছে তাদের আসলে চিন্তা ভাবনাটা কেমন, বা কিভাবে আমরা এই করোনা পরিস্থিতিকে ফেস করছি, এই বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। যারা যারা যুক্ত হবেন তারা অবশ্যই লিঙ্কটা ব্যবহার করবেন, লিঙ্কের মাধ্যমে আসতে পারবেন। আমি লিঙ্কটা পিন করে দিয়েছি, আপনারা চাইলে সেই লিঙ্কটা ব্যবহার করে ক্রোম ব্রাউজার দিয়ে সেখানে আসতে পারবেন। এবং এই মুহূর্তে আমার সাথে আছেন আমানুদ্দিন এবং সোফি আলেকজান্ড্রা, দুজনকেই সুস্বাগতম আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আমান ভাই এবং সোফি আলেকজান্ড্রা, আপনারা কি দুজন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, জি শোনা আমান ভাই, যাচ্ছে। আমরা কোভিড-19 নিয়ে বিশাল একটা সময় পার করছি। আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি এই মুহূর্তে গ্রেট ব্রিটেনে আছেন, সেখানকার পরিস্থিতি এবং আমরা এই কিভাবে আসলে মোকাবেলাটা করতে পারছি। জি, শুরু করুন। আচ্ছা, গ্রেট ব্রিটেনের পরিস্থিতি বলতে যাওয়ার আগে বা বলার আগে আমি একটা জিনিস এইখানে বলবো, সেটি হচ্ছে যে আমাদের দেশে প্রথমত করোনা ভাইরাস বা ভাইরাসের সংক্রমণ এতটা ভয়াবহ ছিল না, যতটা ভয়াবহ আকার ধারণ করেছিল এই কয়েকদিনের ভিতর। তো এর পিছনে 5-6টি কারণ ছিল। হ্যাঁ, এই কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ ছিল যে লকডাউন যে সময় দেওয়ার কথা ছিল সেই সময় লকডাউন দেওয়া হয় নাই। হ্যাঁ, এবং দেওয়া না দেওয়ার পিছনে যে বড় কারণটি ছিল সেটি হলো যে প্রকৃতপক্ষে আমাদের দেশ এই ধরনের পরিস্থিতি যে মোকাবেলা করবে, তার জন্য কোনো সময়ই রেডি ছিল না বা প্রস্তুত ছিল না। যার ফলশ্রুতিতে আম, মানে লকডাউনটা একটুখানি হলেও দেরিতে দেওয়া হয়েছে, এবং এই দেরিতে দেওয়ার ফলশ্রুতিতে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে। 2 নম্বর, লকডাউনটা যেভাবে শক্ত করে দেওয়ার কথা ছিল সেইভাবে শক্ত করে দেওয়া হয় নাই। ঠিক আছে, কিছু কিছু নিয়ম বিধি নিষেধ বা বিধিমালা প্রয়োগ করা হয়েছে, মানুষ সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করেছে। এরপরেও লকডাউন আমার কাছে মনে হয়েছে যে যেভাবে শক্ত করে ফ্রান্সে দেওয়া হয়েছিল কিংবা ইতালি এই সমস্ত দেশগুলোতে দেওয়া হয়েছিল সেইভাবে দেওয়া হয়নি। তো আর 3 নম্বর হচ্ছে যে মানুষও এইগুলোর জন্য অভ্যস্ত ছিল না। এরপরেও এত কিছুর পরেও মানে পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল, উই আর পাস্ট দ্য পিক। আমরা আমরা খারাপ সময়টাকে অতিক্রান্ত করে ফেলেছি। যেমন গতকালকে মাত্র 429 জন মারা গিয়েছিল, আগে তো প্রতিদিন প্রায় 700, 800, 900, 1000 এইভাবে মারা যেত। তো গতকালকে সংখ্যা কমে গিয়েছে, অ্যাডমিশন কমেছে। তো হোপফুলি আমরা এটাকে মানে অতিক্রম করব বা ওভারকাম করব। কিন্তু এখানে আমার একটা বলার বিষয় হলো, সেটি সেটি হলো যে কি মানে কোন ধরনের সরকারি সিদ্ধান্তের মধ্যে যদি কোনো গড়িমসি থেকে থাকে, কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তাহলে সমস্ত দেশের মানুষ এই করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে সাফার করতে পারে বা এর মানে মাসুল দিতে হবে বা দিতে পারে। তো ইংল্যান্ডের মতো জায়গায় যখন এই ধরনের মাসুল দিতে হয়েছে আমাদেরকে, তাডওয়াল কান্ট্রি যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে যদি লকডাউন পুরাপুরি ভালো করে না দেওয়া হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাবলী যদি সাধারণ মানুষ না মেনে থাকে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। তবু আমরা এটি পর্যবেক্ষণের মধ্যে রেখেছি।
আর এখানে একটা কথা বলবো, আমি আপনাদেরকে ফ্লোর দিয়ে দেব, আমি একটা কথা বলবো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইভেন ইংল্যান্ডেও যদি লকডাউন তুলে নেওয়া হয়ে থাকে, তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা আমাদের সরকারগুলোর কাছে একটা সংখ্যা মাত্র হতে পারি, কিন্তু আমরা আমাদের পরিবারের কাছে বা আমাদের বিলাভ পিপলের কাছে, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের সন্তান সন্ততি, মা বাবা, ছেলে মেয়ে, এদের কাছে কিন্তু আমরা সংখ্যা না, এদের কাছে হচ্ছি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ, এবং আমাদেরকে হারালে মানে এরাও ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের মূল্যবান জীবন আমরা হারাবো। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা সরকারের কাছে সংখ্যা হতে পারি, কিন্তু আমরা আমাদের পরিবার বর্গের কাছে, আত্মীয় স্বজনের কাছে সংখ্যা না, আমরা মানুষ। তো লকডাউন যদি সরকার তুলে নিয়েও নেয়, তাহলে পাবলিকরা যাতে কি করে নিজস্ব নিয়মে তারা নিজের গতিতে নিজের ইচ্ছায় লকডাউন যাতে ফলো করে, সেই ব্যাপারে পাবলিকদেরকে কিছু করা যায় কিনা আপনারা আলোচনা করুন। কারণ লকডাউন তো বাংলাদেশে উঠিয়ে নেওয়া হবে, হয়তো ভারতে উঠিয়ে নেওয়া হবে, তো এই মুহূর্তে কনসার্ন হচ্ছে বাংলাদেশের ব্যাপার। তো আপনারা এই ব্যাপারে একটু আলোচনা করুন আমার মানুষকে এখানে। আমি আমি 2 মিনিট, 5 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। মানুষকে আপনারা বুঝান যে কিভাবে লকডাউন তুলে নিলেও তারা তাদের নিজস্ব নিরাপত্তা দিতে পারে। এখন আপনারা চালান। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যদি লকডাউনটা তুলে দিই তাহলে আমার অর্থনীতি সচল থাকবে, কিন্তু ঝুঁকি বা সংক্রমণের মাত্রা ভয়ানক ভাবে বেড়ে যাবে, যেটা আমরা গত 4-5 দিনে দেখছি বাংলাদেশের মধ্যে। এই মুহূর্তে লকডাউনটা শিথিল করার সাথে সাথে আমাদের যে করোনা আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু 1000 পার হয়েছে। আজকে আক্রান্ত হচ্ছে 1202 জন। এবং যদি এভাবে চলতে থাকে এবং প্রতিদিন যদি 1000 বা 1200 করে বাড়তে থাকে, 10 দিন পরে আমরা দেখবো সেই সংখ্যাটা বিশাল একটা সংখ্যায় চলে গিয়েছে। এবং আমাদের বেশ কয়েকজন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তো করোনা আক্রান্ত হয়েছে। আমাদের শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার, তিনি করোনা আক্রান্ত হয়ে তিনিও মৃত্যুবরণ করেছেন। এখন কথা হচ্ছে আমরা যদি আবার বন্ধ করে রাখি, পুরো দেশ কিন্তু অর্থনৈতিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, একদম মানে ভেঙে যাচ্ছে। এখন সোফিয়া আলেকজান্ডার, আমি আপনাকে প্রশ্ন করব যে যদি আমাকে অর্থনীতি সচল রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে? করোনাকে বাড়াতে হচ্ছে, আর করোনাকে দমিয়ে রাখতে হলে অর্থনীতিকে ধ্বংস করতে হচ্ছে। এই যে পরস্পর দ্বিমুখী একটা অবস্থা, এই ক্ষেত্রে সরকার বা জনগণ করবে কি? সোফিয়া, হ্যালো সোফিয়া। আমার মাইক ওপেন হয়েছে? জি হ্যালো। জি। হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। ধন্যবাদ সোনারিন। ধন্যবাদ সোনারিন। এখন আপনার প্রশ্নটা আমি ঠিক মতো শুনতে পাইনি, হয়তো আপনার নেট একটু মানে কথাগুলো কেটে কেটে আসছিল। মানে বাংলাদেশের অর্থনীতিকে আমার সচল করতে হলে লকডাউন খুলে দেয়া হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি লকডাউনটা খুলে দিই, আমার করোনার যে গ্রাফ, আক্রান্তের হার হু হু করে বেড়ে যাচ্ছে, কিন্তু আমার অর্থনীতি সচল আছে। আবার অর্থনীতিকে সচল করতে হুম গেলে করোনাকে আমি হুম কিন্তু দমিয়ে রাখতে পারছি না। এই যে হুম পরস্পর দ্বিমুখী একটা আচরণ বা দ্বিমুখী একটা আমাদের সংঘর্ষ বা অবস্থান, এটা মানে কিভাবে আমরা এটাকে আসলে ফেস করবো? এটাকে আমরা কিভাবে করব কি আসলে করোনা বাংলাদেশের অর্থনৈতিক যে প্রবলেমটা হচ্ছে, এই কারণে এজন্য একমাত্র সরকার যদি এখন বাংলাদেশের সবাইকে, যারা গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষ বা যাদের সাহায্য দরকার তাদের সবাইকে যদি সরকার সাহায্য করে, তাহলে একমাত্র লকডাউনটা কার্যকর হবে। আর নয়তো এখন যে লকডাউনটা চলছে বাংলাদেশ বা ভারতে, এটা তো শুধুমাত্র নামে মাত্র লকডাউন, এটা কোনো মানে কাজের লকডাউন না। আর এই যে রমজান মাস, রোজার মাস আসার পরে এটা বাইরে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে কোনো লকডাউন বলে না। মানুষ তো এখন রাস্তায় ইফতার বিক্রি করছে, বাজার ঘাট সব নর্মাল। প্রথমে প্রথমে যখন বাংলাদেশ বা ভারতে লকডাউন করা হয়েছিল, তখন ব্যাপারগুলো একটু শিথিল ছিল, মানুষের রাস্তায় বের হওয়াটা একটা ভয় কাজ করতো। আর্মি পুলিশ এরা খুব পাহারা টাহারা দিত। এখন আর এসব কোনো কিছুই হচ্ছে না, এখন সবকিছু নর্মাল। আর রোজার মাস আসার পরে এটা আরো নর্মাল হয়ে যাচ্ছে। মার্কেট খুলে দিয়েছে। মার্কেট খুলে দেওয়ার পরে আতঙ্ক একটু বেড়ে গিয়েছে। গতকাল আমি লক্ষ্মীপুরের এক জায়গার গল্প শুনলাম গতবার, যে গতকালকের ঘটনা। সেখানকার এক এলাকার মার্কেট আর কি, এলাকার মার্কেট আছে না, মানে ওই
টাউন গুলোতে, যে ছোট ছোট টাউন গুলাতে, এখানে তো মার্কেট গুলো বেশি একটা বড় হয় না, তারপরও সেই মার্কেটটা খুলে দেওয়ার পর সেখানে নাকি সেদিন প্রচুর মানুষ হয়েছে। মানুষ হয়ে যাওয়ার পর রীতিমতো ওইখানে সবাই হিমশিম খাচ্ছিল এদেরকে কিভাবে সামাল দেবে। তো এই কারণে মার্কেটটা একদিন খোলার পরেই মার্কেটটা আবার মানে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সেই এলাকার চেয়ারম্যান বা যাই হোক, এটাকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তো মার্কেট বন্ধ করে দিলে এদিকে যারা দোকান মালিক আছে তারা নাকি তাদের ভাড়াটিয়াদের কাছে ভাড়ার জন্য চাপ দিচ্ছে। মার্কেট খুলে দিলে ওইখানে প্রচুর মহিলারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের শপিং করতে যাচ্ছে। তো তারা আসলে করোনাকে ভয় করছে না, তারা মনে করছে একদিন মার্কেট খুলেছে, আমরা বৃষ্টি, মার্কেটে যাই শপিং আমাদের করি। আমাদের কিসের ভাইরাস? কিন্তু সোফি, আমাদের ভাইরাসটা যে, আমাদের জি, আমাদের এই যে লকডাউন, কিন্তু পুরোপুরি কিন্তু লকডাউন শব্দটা কিন্তু সরকার বলে নাই, বলেছে সাধারণ ছুটি। লকডাউন কিন্তু এখনো কাগজে কলমে নাই। এই যে মানে সাধারণ ছুটি একদিকে ঘোষণা করলো, একদিকে আবার সবকিছু খুলে দিল, আবার একদিকে ওরা বলতে লাগলো যে দেখো আমি একটু ভাই স্কুল। 5 মিনিট কথা বললে আসতেছি। হ্যাঁ, ক্যারি অন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো এই বলো, যে বলেন। আমরা, সরি, হ্যাঁ, এই যে তো আমাদের এই যে আমাদের, এটা হ্যাঁ, আমাদের এক পাশে লকডাউনটা আমরা পরিপূর্ণ ঘোষণা কিন্তু সরকার কখনোই করেনি যে ফুল লকডাউন, এরকম কিন্তু করেনি। খালি কিন্তু বলেছে 6টা থেকে 8টা, 6টা থেকে 6টা, এরকম 12 ঘন্টা 14 ঘন্টা করছে। আবার একই সাথে বলছে যে গণপরিবহন বন্ধ, আবার এই সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। এখন আপনি যখন মার্কেট বা বাজার খুলে দিবেন বা যানবাহন বন্ধ করে রাখবেন, তখন তো দুটো সমস্যা হচ্ছে। যদি আমি খুলেই দিই মার্কেট, আমি যানবাহন কিভাবে বন্ধ রাখবো? আর যানবাহন বন্ধ রেখে আমি কিভাবে আবার শপিং মল গুলো খুলবো? এই যে কতগুলো মানে সরকারের তরফ থেকে দ্বিধা দ্বন্দ্ব আসছে, এটা তো আমরা কোনোভাবে আসলে ম্যাচ করতে পারছি না, বা এটাকে আমরা কিভাবে মানে ফেস করব? এখন এখানে না, একটা এই প্রশ্ন যে আছে। ফুল লকডাউন, হ্যাঁ আমার ভাই, এই যে ফুল লকডাউন এই জিনিসটা হুম। কখনোই সম্ভব হবে না। এই যে সরকার যে সবকিছু খুলে দিচ্ছে, যে 6টা পর্যন্ত আপনারা সব খোলা রাখবেন, তারপর আপনারা বাসায় চলে যাবেন। তো তার মানে কি, যে ভাইরাসটা কি ওই সময় মানে শিথিল থাকে, নাকি ভাইরাসটা ওই সময় এখন ঘুম থাকে, তারপরে এখন ঘুম থেকে ওঠে, এরকম কিছু তো না। এখন বৃষ্টি, জি আমি আমান ভাই। আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, সুলারিনকে বলতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই পরিস্থিতিতে আমি মনে করি আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেহেতু আমি ইংল্যান্ডে থাকি বা আরো কিছু ইউরোপিয়ান দেশ আছে, এই মুহূর্তে শুধু বাংলাদেশ ভারত যে লকডাউনের প্রতি শিথিলতা দেখাচ্ছে এমন না, পৃথিবীর সব কয়টা দেশ কিন্তু এখন মানে ইউরোপিয়ান দেশগুলো মানে সমৃদ্ধ দেশগুলো, উন্নত দেশগুলো মানে হিমশিম খাচ্ছে। এখন কথা হচ্ছে যে লকডাউনে তো মানুষ মারা যাচ্ছে, এমন একটা বিব্রতকর অবস্থা যে কি করা যায়, কি করা না যেতে পারে। ইকোনমি ডাউন হচ্ছে, আস্তে আস্তে ফ্রান্সও খুলে দিচ্ছে। ফ্রান্সে অবশ্য প্রতিদিন 200 বা 100 করে মারা যাচ্ছে। এইরকম ইংল্যান্ডও চিন্তা করতেছে যে কিভাবে মানে লকডাউনকে শিথিল করা যায়, কোনো কোনো ক্ষেত্রে ইয়ে করা হয়েছে। এখন বাংলাদেশ ভারতের কথা যদি ধরেন আপনারা, তাইলে দেখবেন যে এই সমস্ত দেশগুলো কিন্তু আম, ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো না। তো এই সমস্ত দেশগুলোতে আমি সেদিন একটা আর্টিকেল পড়ছি, আমি রেফারেন্স দিতে পারবো না, ভারতের ন্যাশনাল জিডিপি খুব নিচে নেমে গেছে এই ইয়ের কারণে, করোনার কারণে। এখন বাংলাদেশ সরকারও তো মানে একটা, বাংলাদেশও তো একটা গরিব দেশ, এখানেও তো বাংলাদেশের মানে ইকোনমি যাতে ডাউন না হয়, মানে সবকিছু মিলাইয়া একটা বিব্রতকর অবস্থা। তো এই অবস্থা এই দুই দেশে তো মানে হবেই। কিন্তু এরপরেও তুলনামূলকভাবে দেখা গেছে যে আমি যেভাবে মানে তুলনামূলকভাবে দেখা গেছে যে বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের এই পিক মুহূর্তেও এতটা মানুষ মারা যায় নাই, এক্সকিউজ মি, যতটা মানুষ আমাদের দেশগুলোতে মারা গেছে, স্পেশালি ইংল্যান্ড আমেরিকায়। তো এখন বাংলাদেশের তো ইকোনমি রক্ষা করতে হবে, ঠিক আছে, মানুষ কাজ করতে হবে, তাছাড়া আরো সমস্যা আছে, গরিব মানুষ এরা যদি বাইরে না যায়, হ্যাঁ, তো এরা খাবে কি করে? তো এর কোনো এই সব কিছু মেনটেন করে কিভাবে একটা সুন্দর লকডাউন দেওয়া যায়, অন এন্ড অফ, হ্যাঁ, 15 দিনের জন্য দিলাম, কমলো মানে সোশিয়াল ডিস্টেন্স বজায় রেখে, হুম, বিভিন্ন জায়গায় ধরেন মানে আর্ম ফোর্স বা কোনো বাহিনী মানে নিয়োগ নিয়োগ দিয়ে যাতে এই এই লাইনে ঢুকবে, ওই লাইনে বের হয়ে যাবে, এইভাবে যদি কিছু শর্ত সাপেক্ষে
উম, মানে শপিং মল গুলো খুলে দেওয়া হয়। যেমন ধরেন আমি বলি সিলেটের যে আলহামরা আছে, ওইখানে প্রচুর ভিড় হয় কাপড়ের শপ। তো এইখানে যদি আলহামরার সামনে যদি কিছু মানুষ থাকে, সিকিউরিটি থাকে, যে এক লাইনে 2 হাত দূরত্ব বজায় রেখে খাড়া থাকবেন, ঢুকবেন, বের হয়ে যাবেন, এবং পাবলিকরা যাতে সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করে চলাফেরা করে, 2 জনের বেশি বা 3 জনের বেশি ফ্যামিলি মেম্বার ছাড়া যাতে রাস্তাঘাটে গ্যাদারিং না করে। বা দোকানপাট ওই সমস্ত জায়গাগুলোতে গেলে তাদেরকে লাইন ধরে ঢুকতে হবে। হ্যাঁ, তারপর একজন ঢুকবে, শপিং করবে, বের হয়ে যাবে, তারপর আরেকজন ঢুকবে। এই ধরনের কি কোনো ব্যবস্থা করা যায় না? তাহলে তো মানে একটু সাপও মরে, লাঠিও যাতে না ভাঙ্গে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? হ্যালো? হ্যাঁ, আপনি বুঝাতে পেরেছেন, কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায়, যেটা আমি বারবার বলছি যে প্রথমত আমাদের দেশে পরিপূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয়নি। আমাদের বলেছে যে সাধারণ ছুটি। ছুটি শব্দটা এবং লকডাউন, এই দুটো কিন্তু আমাদের মাথার মধ্যে ভিন্ন রকম প্রভাব ফেলে। লকডাউন মানে সবকিছু বন্ধ, আর ছুটি মানে আমি যেখানে সেখানে সেখানে যেতে পারছি। এবং তারা কিন্তু ছুটি শব্দ ব্যবহার করার কারণে মানুষ প্রথমে কিন্তু এভাবে ব্যাপারটাকে মানেনি। এরপরে সরকার কিন্তু নিজে সবকিছু বন্ধ করে দিল। ব্যবসায়ীরা বলতে লাগলো যে অর্থনীতি ভেঙে যাচ্ছে, এগুলো খুলে দেওয়া হোক। কিন্তু এখন সরকার কিন্তু নিজেই যখন খুলে দিল, তখন ব্যবসায়ীরা বলল যে না, আমরা এখন আবার বন্ধ করে দিচ্ছি। তাহলে আলটিমেট রেজাল্টটা হচ্ছে সরকার বন্ধ করুক বা এই, সমিতিগুলো বন্ধ করুক, বা ব্যবসায়ীদের যে সমিতি আছে, মার্কেট কিন্তু বন্ধ আছে। আপনি মার্কেট বন্ধ রেখেছেন, স্কুল কলেজ বন্ধ রেখেছেন, আপনি পোর্ট বন্ধ রেখেছেন। এই ব্যাপারগুলো বন্ধ রেখে আবার কিছুটা শিথিল, কিছুটা লকডাউন, আবার আংশিক লকডাউন, এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো তো একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি যখন বলবেন যে কিছু আমরা গার্মেন্টস অথবা শিল্প বা মার্কেট খুলে দিচ্ছি, অবশ্যই মানুষ খুশি, কিন্তু সেখানে যাবে কিভাবে? আপনি যদি উত্তরা থেকে বারিধারা যান, বারিধারা থেকে আপনি যদি সাভারে যান, সাভার থেকে আপনি যদি মালিবাগ আসেন, এই যে এলাকাগুলো, সেখানে আপনাকে যেতে হবে পরিবহন দিয়ে, কিন্তু আপনি বলছেন পরিবহন বন্ধ। আপনি মার্কেট খুলে দিচ্ছেন পরিবহন বন্ধ করে। তাহলে এটা লকডাউন হলো কিনা, বা এটা কতটুকু আসলে ইফেক্টিভ হবে, এই ব্যাপারটা আমাদের কাছে ধোঁয়াশা। এবং আপনি যদি ত্রাণের ব্যাপারটায় আসেন, সেখানে দেখা যাচ্ছে যে ত্রাণ নাকি এ পর্যন্ত 4,50,00,000 লোক পেয়েছে, অর্থাৎ পুরো 1/3 বাংলাদেশের জনসংখ্যার প্রায় 1/3 ত্রাণ পেয়েছে। কিন্তু এই ত্রাণগুলো প্রপার ভাবে কোথাও ডিস্ট্রিবিউট হয়নি। ডিস্ট্রিবিউশনে প্রচুর আসলে গরমিল ছিল। আজকে বাংলাদেশের সরকার 50 লাখ পরিবারকে প্রতি পরিবারে মাথা পিছু 2,500 টাকা করে দিচ্ছে। এবং আমরা আজকে একটা নিউজ পেলাম, সেটা হচ্ছে যে একজন মেম্বার 10 জনের নামের এগেইনস্টে একটা নাম্বার দিয়েছে। অর্থাৎ সরি, 10 জন না, 40 জনের নামের এগেইনস্টে, অর্থাৎ 40 জন লোক 2,500 টাকা করে পেলে 1 লক্ষ টাকা ওই নাম্বারে চলে যাচ্ছে। এবং বাংলাদেশে যেখানের মধ্যে এখন পর্যন্ত প্রপার ভোটার লিস্ট হয় নাই, সেখানে 50 লক্ষ পরিবার, আমি যদি 3 জন করে লোক ধরি, প্রায় 1.5 কোটি মানুষের এই যে লিস্ট, এটা কখন করা হলো, কিভাবে করা হলো, কিভাবে টাকাগুলো যাচ্ছে, এই বিষয়ে আমাদের বা কারো কোনো স্বচ্ছতা নেই, ধারণা নেই। এবং প্রচুর পরিমাণে টুকটাক আমরা অনিয়মের কথাগুলো শুনছি। তাহলে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকার ভাবে মানুষকে সাহায্য করছে, সেগুলো কি সরকারের বা মানে রাষ্ট্রযন্ত্রের যে কর্মীরা আছে, কর্মকর্তারা আছে, তারা কি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিনা? এই ব্যাপারে আপনি কি বলবেন আমান ভাই? এখন আপনার বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে এর জন্য আমাদের দেশের মানুষের বা যারা দেশের বিভিন্ন পদ নিয়ে বসে আছে বা দায়িত্ব পালন করতেছে, যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডিসি, এসপি, এরা কিন্তু নিজেদের দায়িত্বকে এবিউজ করতেছে, ঠিক আছে? এবং এদের অসৎ বৃত্তির কারণে বা মরাল বা মোরাল যে কি মোরালিটির যে লেভেল যেটি, সেটি ডাউন থাকার কারণে এইগুলো করতেছে। তো এখন এই মুহূর্তে এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে বা এই মুহূর্তে এদের চরিত্রের কোনো পরিবর্তন করা সম্ভব না ওভারনাইট। ইউ ক্যানট চেঞ্জ দেম ওভারনাইট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ টু পুট ল ইনটু প্র্যাকটিস, ইম্পোজ ল অন, এনফোর্স ল অন দেম। তাদের উপর শক্তভাবে আইনের প্রয়োগ ঘটাতে হবে বা আইনের প্রয়োগ করতে হবে, যেটি
খুব সম্ভবত আমি দুই একটা নিউজে পড়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি করেছেন। হুম। তো এই মুহূর্তে আমি মনে করি আইনকে শক্তভাবে এই সমস্ত দুর্নীতিবাজদের উপর মানে প্রয়োগ করতে হবে। তারপর সেকেন্ডলি বিভিন্ন জায়গায় যাদের মাধ্যমে ত্রাণ বিতরণ, যাদের মাধ্যম দিয়ে ত্রাণ বিতরণ করলে হতদরিদ্র মানুষের কাছে বা যথাযোগ্য মানুষের বা যোগ্য মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে পারে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। এটা আমার ওপিনিয়ন, বিকজ আই ডোন্ট লিভ ইন ইংল্যান্ড, আই লিভ অ্যাওয়ে ফ্রম ইংল্যান্ড। সো এটা আপনারা, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দিস, আপনারা ভালো বুঝবেন। তো এখন এইটা করা যেতে পারে আমার ওপিনিয়ন। আর গাড়ি অবশ্যই পরিবহন মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিস করার দরকার, যে সমস্ত জিনিস খুবই জরুরি, এগুলো করতে হবে। গাড়ি অবশ্যই চলতে হবে, পরিবহন চলতে হবে। তবে যেমন আমাদের ইংল্যান্ডে এখন গাড়ি চলতেছে, কার চলতেছে, সবকিছু চলতেছে। তো পাবলিক পরিবহন গুলো মানে চালু থাকবে, কিন্তু মানুষ যখন সিটে বসবে তখন সিটগুলোর মধ্যে ডিস্টেন্স থাকবে। সব সিটগুলোতে গাদাগাদি করে বসতে পারবে না মানুষ, তো তার প্রয়োজনে যেতে হবে বাইরে। ঠিক আছে, এইটা করতে হবে। আর সিটগুলোকে ডিসইনফেক্টেড করতে হবে। এগুলো হচ্ছে আমার ওপিনিয়ন, এগুলো করা যায়, সবকিছু সমাধান আছে। আর মানুষ তো খাবারের দোকানে যেতে হবে, কারণ আমিও তো প্রতিদিন বাজার করি গিয়ে। কিন্তু খাবার সুপার মার্কেট গুলোতে ঢুকতে হলে যে সিস্টেম আছে, মানুষের নিরাপত্তা বজায় রেখে সেই সিস্টেম অনুযায়ী কাউকে ঢুকাতে হবে, বের করে দিতে হবে। মানে এগুলো করা যায়। ধরেন ওইখানে একটা গ্লাস সেট করে রাখলেন, কাস্টমার ওই গ্লাসের বাইরে থেকে মানে পে করবে। তো এইগুলো মানে বিভিন্ন ধরনের জিনিস করা যায়। এখন তো আমি তো বাংলাদেশে নাই বা আমরা থাকি না, তো বুঝতে পারতেছি না। তো আমি মনে করি মানুষের প্রয়োজনের তাগিদে যে সমস্ত জিনিসগুলো খোলা রাখা উচিত, এগুলো তো অবশ্যই খোলা রাখতে হবে। খাবার দাবারের দোকান তো খোলা রাখতে হবে, নাইলে তো মানুষ না খেয়ে মারা যাবে। তবে তবে মানুষ যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, সেই ব্যবস্থা নিয়ে এইগুলোকে খুলে খুলে রাখতে হবে। এই হচ্ছে আমার ওপিনিয়ন। এখন বলুন। প্রথম কথা হচ্ছে সবকিছু বন্ধ করে দেওয়াটা, বা আবার সবকিছু বন্ধ করে আমরা যদি হ্যালো। লকডাউন করে ফেলি। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, না এই যে, হ্যালো। হ্যাঁ এই যে হ্যাঁ, খাবার একটু দাবারের আমি বোধহয় আমার শুনতে সমস্যা পাচ্ছি। আছে, আপনারা ক্যারি করেন, ক্যারি অন। খাবার হ্যাঁ, দাবারের সব দোকানের কথা যে বললো আমান ভাই, হ্যাঁ শুধু খাবার দাবারের দোকানগুলো খোলা রাখবে আর বাকি সব দোকানগুলো বন্ধ রাখবে। আহ, এই যে, আর বাকি সব দোকানগুলো বন্ধ রাখবে এই চিন্তা করেই হয়তো সরকার এরকম একটা পারমিশন দিয়েছিল যে বাংলাদেশে মার্কেট গুলো খুলে দেওয়া হবে ঈদের জন্য। তো এখন তো আসলে ঈদের খুশি উদযাপন করার মতো কারো মানসিক অবস্থা নাই। ব্যবসায়ীরা যদি এগুলো মার্কেটে নিয়েও যায় তাহলে কিনবে কে? আর যারা কিনতে যাবে সেখানে যে ভাইরাসটা ভয়াবহ ভাবে ছড়াবে না এর গ্যারান্টিটা কি? কারণ শপিং করতে যখন মানুষ যাবে গাদাগাদি হয়ে যাবে, একজনের সাথে আরেকজনের টাচ হবে, এখানে তখন ভাইরাসটা ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে যাবে। তো সরকারের তো আসলে এটা করা উচিত হয়নি। যারা ব্যবসা করছে তাদের হয়তো লস হবে। আর একমাত্র যারা সরকারি কোনো কর্মকর্তা বা এজেন্ট এরা আছে এরা হয়তো কিছু পাচ্ছে সরকারের তরফ থেকে। আর আমার মনে হচ্ছে না যে বাংলাদেশ সরকার এরকম কোনো হেল্প করছে বাংলাদেশের সাধারণ জনগণকে। সাধারণ জনগণকে যদি হেল্প করতো তাহলে ওই সাধারণ পাবলিক বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা এভাবে রাস্তায় নেমে যেত না। তাদের মানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে তারা এইভাবে তাদের বিজনেসটা খোলার জন্য বা দোকানটা খোলার জন্য তারা অস্থির হয়ে যেত না, কারণ তারা আগে ভাইরাসটাকে ভয় পেত বা তার ভাইরাসটা হলে তার ফ্যামিলির হবে এসব কথা হয়তো আগে চিন্তা করতো। এখন তো কেউই ভয় পাচ্ছে না, কারণ কেউ সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছে না। সরকার থেকে যেটুকু সাহায্য আসছে সেই সাহায্যটা সরকারি যারা কর্মকর্তা বা নেতা মন্ত্রী চেয়ারম্যান চেয়ারম্যান আছে এদের পকেটেই চলে যাচ্ছে। বিভিন্ন রকমের তেল চুরি, চাল চুরি, মানে বিভিন্ন জায়গায় চুরি। মাটির নিচে নাকি চাল ঢুকিয়ে রাখছে, বিছানার নিচে নাকি তেলের ক্যান ঢুকিয়ে রাখছে। তো চুরি আর কত ভাবে, মানে দেশের এই ভয়ঙ্কর অবস্থাতেও তাদের একটুও মানে মানবতা নাই যে আমরা এই কাজটা এখন কিভাবে করছি।
এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না। আর বাংলাদেশের সরকার আসলে কতটুকু হেল্প করছে, সোলারিন আজকে আমাকে বলছিল যে আহ বাংলাদেশের সরকার নাকি কত টাকা করে যেন দিচ্ছে মানুষকে, এরকম বললো যে কত টাকা করে যেন দিচ্ছে সবাইকে নাকি, এরকম কিছু একটা। এগুলো বাংলাদেশের 2,500। সাধারণ জনগণ 2,500। হ্যাঁ, 2,500 কেন, হয়তো 250 টাকা করেও বাংলাদেশের সাধারণ জনগণ পর্যন্ত এই টাকাটা পৌঁছাবে না। হ্যাঁ, যদি এই টাকাটা আর কি ওই প্রথমে আসবে মন্ত্রীদের হাতে, তারপরে হয়তো আসবে চেয়ারম্যানদের হাতে, কাউন্সিলরদের হাতে, ওভাবে এই টাকাটা শেষ হয়ে যাবে, ওটা বাংলাদেশের সাধারণ জনগণ পর্যন্ত আসবে না। আর 2,500 টাকা যদি দিয়ে থাকে, দেখা যাবে যে খুব অল্প কিছু সংখ্যক মানুষের হাতে এই টাকাটা দিবে, দিয়ে কিছু ফেসবুকে বা ওই সরকারি অধিদপ্তরে পাঠানোর জন্য কিছু সেলফি তুলে রাখবে, ফটো তুলে রাখবে, সেগুলো পাঠিয়ে দিবে, বাস শেষ, টাকা দেওয়া শেষ। এটা আসলে যথাযথ ভাবে এটা কখনোই ডিস্ট্রিবিউট হবে না। আর সামনে আসছে ঈদ, ঈদের সময় যদি লকডাউনটা পুরোপুরি ভাবে না রাখে, যে ঈদের সময় আমি লকডাউন করে দিলাম এমনকি ঈদের দিন পর্যন্ত, কারণ কিছু কিছু মানুষ আছে যারা বলবে কি, উফ এতদিন বাসায় থাকলাম, বা একটু বাসায় থাকলাম, একটু বাইরে গেলাম, তারা কি করবে ঈদের দিন একবার না একবার বের হবেই। কেউ হয়তো সামনে কোনো নিকটাত্মীয় আছে, তার বাসায় যাবে, এই বাসায় যাবে, ওই বাসায় যাবে। তো আসলে ওই দিনটা এখন আরো বেশি রিস্ক হয়ে গেছে। ওই দিনটা আসলে কারফিউ দেওয়া উচিত, ওই দিনটা কারফিউ দেওয়া উচিত। আমি আজকে একজনের কাছ থেকে শুনলাম যে সৌদি আরবিয়াতে নাকি ঈদের দিন এবং তার আগে পিছনে এই টাইপের আর কি পরবর্তী 5 দিন পুরো কারফিউ দিয়েছে। তো বাংলাদেশও এরকম উচিত যে খুবই ভালো কাজ ঈদের করেছে। হ্যাঁ, ঈদের সময়টা একটা কারফিউ দিয়ে দেওয়া, যাতে বাংলাদেশের মানুষ কোনোভাবেই সিঙ্গাপুরে না হজ বের বাতিল হতে পারে। করেছে সোফিয়া, আচ্ছা, সিঙ্গাপুরে হজ বাতিল করেছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে কেউ একজন যুক্ত হয়েছেন গেস্ট, ওনার সাথে একটু কথা বলি আমরা। হ্যালো, কে যুক্ত হয়েছেন? হ্যাঁ, হ্যালো। পরিচয়টা না না, দিবেন প্লিজ। জি, হ্যাঁ বলুন আপনি বলুন। আপনার নাম বলুন এবং আপনি কথা বলুন। ধন্যবাদ। হ্যালো, ভালো আছেন সবাই? হ্যাঁ, হ্যালো, কে আমাকে শোনা বলছেন? যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা জি যাচ্ছে। হ্যাঁ, আপনারা ভালো আছেন? অনেকদিন আসলে আপনারা লাইভে আসতেছেন না, তো আমি এসেছিলাম। হ্যালো। হ্যাঁ, আপনি ক্যারি অন, হ্যালো। কন্টিনিউ প্লিজ। হ্যাঁ বলুন, আপনি বলে যান। আমি আসলে আমি যে বলতে চাচ্ছিলাম যে আপনারা যে কথা বলতেছেন ইরান সম্পর্কে এবং বাংলাদেশের করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে যে কথা হচ্ছে, আসলে আমরা তো নিজেরাই সতর্ক না এবং নিজেরা আমরা কেউই সচেতন না, সতর্কও না সচেতনও না। যেহেতু সরকারের দোষ দিয়ে এখানে কি লাভ হবে বলেন? দ্বিতীয় কথা, সরকারের দোষ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সরকার যে ত্রাণ দিচ্ছে মানুষ, গরিব মানুষের জন্য বরাদ্দ করেছে, এই যে গরিব মানুষ যারা মূলত তারা কিছুই পাচ্ছে না। আমি কিছুদিন আগে কয়েকজন রিকশাওয়ালার সাথে কথা হলো যে আমার 1 মাস আগে, কার ওই জায়গাতে কথা সাউন্ড আসতেছে, মিউট করে রাখলে ভালো হয়। তো বিষয়টা হচ্ছে কয়েকজন রিকশাওয়ালার সাথে আমার কথা হয়েছে যে আমার 2 মাস আগে আমাদের কাগজপাতি নিছে, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিছে, এখনো আমরা কোনো কিছু পাইনি। তো এখন এই যে যে সমস্যাগুলো, যে এই যে গরিব মানুষগুলো কিছু পায়নি, অথচ দেখতেছি 3 তলা বিল্ডিং এর মালিক সে ত্রাণ পায়। তো এই বিষয়টা নিয়ে আমরা যতই বলি, এটা যদি আমরা নিজেরা সতর্ক না হয়, একটা আমার সমস্যা নেই অথচ আমি যে আরেকজনের খাবারগুলো নিচ্ছি, এইটা যদি আমরা সচেতন না হই, তো ঘরে ঘরে সরকারের যাইতে সচেতনতা করতে পারবে না। আজকে সমাজে যে যার দরকার নেই সেই হাত পাততেছে, অথচ একজন দরকার আছে সে হাত পাততেও পারতেছে না, লজ্জায়। যার কারণ হচ্ছে সে চিন্তা করতেছে আজকের কোটি কোটি টাকার মালিক, 5 তলা 4 তলা বিল্ডিং এর মালিক, অন্তত 1 কোটি টাকার মালিক তো সে। তো সেই লোক যদি হাত পেতে এই ভিক্ষাটা নেয়, এই ত্রাণটা নেয়, তাহলে এই গরিব মানুষ পাবে বলেন? আজকে আমাদের সচেতন হতে হবে। আমরা সচেতন যতদিন পর্যন্ত না হব, এতদিন পর্যন্ত আমরা সমাজকে বদলাতে পারবো না। এই হচ্ছে আমার এই কথা। সোলারিন ভাই। আপনার ভাইয়া, আচ্ছা, আপনার কথা থেকে এখানে একটা আমার জিনিস একটু পিক কথা করছি। আছে। আচ্ছা, আমান বলুন। ভাই, আমি হ্যাঁ, একটু বলেন। বলি। হ্যাঁ, বলেন, ভাই, বলেন। আপনার নামটা কি আমি দেখতে পাচ্ছি না, তবে এখানে আমার একটা কথা আছে যে ত্রাণ মানে কিন্তু ভিক্ষা না। হ্যাঁ, এটা একটা সরকারি অনুদান। সরকার এটা কোথা থেকে দেয়? সরকার এটা দেয় হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ট্যাক্স নিয়ে।
আমরা যে একটা কিছু কিনি সেখানে আমাদের একটা ট্যাক্স বসে, একটা ভ্যাট বসে। তো সরকার কিন্তু এটা থেকেই সরকার সরকারি খাতে রাখে, এবং এটা বিভিন্ন রকমের দুর্যোগ মোকাবেলায় সেই টাকাটা সরকার ইউজ করে। এটা কোনো ভিক্ষা না যে সরকার এটা ভিক্ষা দিচ্ছে দেশের গরিব মানুষকে। আর সরকারের কাজই হচ্ছে বা সরকারের ডিউটি হচ্ছে দেশের গরিব মানুষকে এই দুর্যোগের সময় সরকারই তো হেল্প করবে। আর নয়তো আমরা তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যাক্স দিচ্ছি কেন? আমরা যে কোনো জিনিস কিনছি সেখানে একটা ট্যাক্স দিচ্ছি, এমনকি বিল দিতে যাচ্ছি সেখানেও কিন্তু একটা ট্যাক্স দিচ্ছি। এটা কাকে দিচ্ছি? সরকারকে দিচ্ছি। সোফিয়া, এখানে একটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ, যে ধন্যবাদ। আমাদের হুম। আমাদের আমাদের জনগণকে কিন্তু গত 3 মাস ধরে আমরা নানাভাবে সতর্ক করছি, সরকার থেকে শুরু করে বেসরকারি চ্যানেল, আমরা যে কোনো ভাবে সতর্ক করছি। আর আমাদের বাংলাদেশের জনগণ এখন সবাই যেহেতু নেট চালাতে অভ্যস্ত, তারাও কিন্তু সকল খবর পেয়ে যাচ্ছে। এখন কিন্তু 3 মাস কিন্তু কারো পক্ষে জমানো টাকা দিয়ে চলা সম্ভব না। মানুষ চলছে কিন্তু এখন ঈদের সময়, রোজার সময় জমানো টাকা দিয়ে চলা সম্ভব না, এবং সরকার এটা বুঝতে পারছে। সেজন্য হাসিনা বললেন যে সবকিছু আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে সরকারের তরফ থেকে মানে এই 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যেরকম সম্ভব না, একই সাথে পাশাপাশি অর্থনীতিকেও কিন্তু অচল করে রাখাও সম্ভব না। এখন সরকার কি করছে? সরকার করছে কি, সবাইকে ছেড়ে দিয়েছে। মানুষ এখন নিজ দায়িত্বে কি করবে? সতর্ক থাকবে, লকডাউন না মানলেও যে সামাজিক দূরত্ব সেটা এখন মানবে। সরকারের এখন আর কোনো দায়বদ্ধতা নেই, কারণ সরকার যদি এদেরকে বেঁধে রাখেও আসলে কিন্তু বাস্তবে তাদেরকে বেঁধে রাখাটা এখনো পর্যন্ত পসিবল হয়নি। তার চেয়ে বরং সবকিছু খুলে দেওয়া হোক, এবং খোলার পাশাপাশি অর্থনীতিটা সচল রাখুক। কারণ আমরা যদি এভাবে চলতে থাকি, করোনায় না যতটুকু বেশি আমরা মরবো, তার চেয়ে বেশি আমরা মরবো না খেয়ে। এবং এই যে ত্রাণগুলো দিচ্ছে, টাকাগুলো দিচ্ছে, এই যে যে ভাইটা বললেন জনি দাস, আসলেই কিন্তু একই কথা। যার ত্রাণ পাওয়ার কথা, যে দরিদ্র বা অসহায় লোকটি ত্রাণ পাওয়ার কথা, সে কিন্তু ত্রাণ পাচ্ছে না। কিন্তু একটা 3 তলা বিল্ডিং এর মালিক বা 2 তলা বা 1 তলা বিল্ডিং এর মালিক যে ঘর ভাড়া দেয়, যে একজন বাড়িওয়ালা বা জমিদার, এরা কিন্তু ত্রাণগুলো পাচ্ছে এবং কয়েক বস্তা করে পাচ্ছে। এই মানে একটা প্রবাদ বাক্য আছে যে তেলে মাথায় তেল দেওয়া, যার আছে তাকে আরো বেশি দেওয়া। এই যে বর্তমানে আমরা বাড়িওয়ালাকে বা কোটিপতিকে এই যে ত্রাণগুলো আমরা দিচ্ছি, এটা কিন্তু ভয়াবহ একটা অপরাধ মানবতার দৃষ্টিতে বা আইনগত দৃষ্টিতে, কিন্তু এটা আমরা করছি। এবং পাশাপাশি জনগণ যেহেতু খুব একটা বেশি সচেতন না, এখন সবার ভিতর থেকে করোনার ভয়টা চলে গিয়েছে। সবকিছু এখন খুলে দেওয়া হোক, এবং খোলার পরে এটা যতটুকু এখন করা যায়। কারণ করোনার ভয়ে মরার থেকে না খেয়ে মরাটা অনেক বেশি ভয়ঙ্কর। আমার বাসায় আমার বাবা না খেয়ে আছে, আমার মা না খেয়ে আছে, ছোট বাচ্চা দুটো কান্না করছে, আমার আজকে আমার অফিস বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এইভাবে কতদিন? সরকার যে 2,500 টাকাগুলো দিয়েছে সেটাও তো যথাযথ আমরা পাচ্ছি না। কৃষককে বলেছে 2% সুদে ঋণ দিবে বা প্রণোদনা দিবে, বা শ্রমিকদেরকে 2.5% হারে প্রণোদনা দিবে। ওই শ্রমিকরা প্রণোদনাগুলো পেয়েছে কিনা আদৌ আমরা জানি না, কিন্তু তাদের বর্তমান টাকা পরের কথা, বকেয়া টাকাগুলো পর্যন্ত এখন অনেকে পায়নি। যদি প্রতিটা সেক্টরে, প্রতিটা মন্ত্রণালয়ের মধ্যে বা প্রতিটা ধাপে এত যে মানে গোজামিল এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, এই ব্যাপারগুলো যদি আমরা ঠিকভাবে মানে কন্ট্রোল করতে না পারি, আমাদের তো লকডাউন করে কোনো লাভ নেই। সবকিছু খুলে দেওয়া হোক এবং যে যেভাবে বাচ্চা বেঁচে থাকবে। জি, এবার কেউ যদি বলেন। হ্যাঁ, আমি যেটি বলতে চাচ্ছি, ওই যে ওইখানে এক ভাই বলেছিলেন যে ত্রাণ সামগ্রীগুলো কিন্তু যথাযথ বা যোগ্য মানুষের কাছে যাচ্ছে না, বা সুলারিনও বলেছেন। তো ব্যাপারটি হচ্ছে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা চুরিচামারি করতেছে, তেল খাটের নিচে লুকিয়ে রাখতেছে, চালের বস্তা গুদামজাত করে রাখতেছে। তো এই কাজগুলো কি বাংলাদেশে, এই ধরনের দুর্নীতি বাংলাদেশে কি নতুন? ইজ ইট নিউ টু বাংলাদেশি গভর্নমেন্ট? যে সরকার দেশ চালাচ্ছে, যে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় মন্ত্রীরা আছেন, সংসদে যে সমস্ত সাংসদরা আছে, এরাও তো ইতিপূর্বে অহরহ জনগণের জনগণের মাল, মাল সামানা আত্মসাৎ করেছে, জনগণের হক মেরে খেয়েছে। ঠিক আছে, আজকে দেখা যায় একজন বাংলাদেশের এমপি, কেউ যদি এমপি হয়, একজন বাংলাদেশের কোনো মানুষ যদি কোনো এলাকা থেকে এমপি নির্বাচিত হয় বা সাংসদ নির্বাচিত হয়, সাথে সাথে সে বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। ঠিক আছে, একজন মন্ত্রী কোটি কোটি টাকার মালিক হয়। তো এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয়
যে এইটা একটা পলিটিক্যাল কালচার, একটা অপসংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। আর এই অপসংস্কৃতি, এই দুর্নীতি, এই অসৎ অসৎ মনোবৃত্তি, হ্যাঁ, চুরিচামারি উপর লেভেলের মানুষগুলোর মধ্যে দীর্ঘদিন থাকার ফলশ্রুতিতে আজকে করোনার সময় এটি করোনার মতো ভয়াবহ আকার ধারণ করে আত্মপ্রকাশ করেছে। সুতরাং আমাদের মূলে যেতে হবে। আজকে যে করোনার সময় করোনা মানে গরিব দুস্থ মানুষ বা হতদরিদ্র মানুষের ত্রাণ যারা চুরি করে খাচ্ছে, এটি তো নতুন না, এটি দীর্ঘদিনের একটি প্রক্রিয়ার ফসল। আজকে করোনা এসেছে, এরা চুরি করতেছে, জনগণের হক মেরে খাচ্ছে। এই হক তো শুরু থেকেই মেরে খাচ্ছে, বাংলাদেশের প্রতিটা মন্ত্রী মিনিস্টার মেরে খাচ্ছে, জনগণের হক মেরে খাচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে রাস্তাঘাটে যে দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয়, যে সিমেন্ট বরাদ্দ করা হয়, দেখা যায় যে 4 ভাগের 3 ভাগ বালি পুড়িয়ে দিচ্ছে। হুম, 1 ভাগ সিমেন্ট সিমেন্ট করতেছে, মানে মিক্স করতেছে। তারপর দেখা যায় এই রাস্তাটা 2 বছরের মাথায় ভেঙে গেছে আবার। হুম, চল গাড়ি চালানো যাচ্ছে না। তো এই জিনিসগুলো তো বাংলাদেশে নতুন না, এগুলো হচ্ছে। এখন সরকার হিমশিম খাবে কেন? সরকারের মন্ত্রী পরিষদে তো চুর চামারে ভর্তি, চুর চামার দ্বারা ভর্তি। সুতরাং এই কালচারটা আবার দেখা দেবে। করোনার পরে অন্য কোনো পরিস্থিতি যদি আসে, জনগণকে যদি সরকার সাহায্য করে থাকে, তাহলে সেই সাহায্যকে এরা আবার চুরি করবে, আবার ডাকাতি করবে। সুতরাং এইটা একটি প্রক্রিয়া মাত্র। যত যত যে যে সময়ই এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হবেন বাংলাদেশের মানুষরা হবে, সেই সময়ই এই চুরি চামারি আবার দেখা দেবে। তো সুতরাং এইখানে এইখানে আজকের পরিস্থিতিতে এই সমস্ত মানুষ যে এই কাজগুলো করতেছে, এটি কিন্তু নতুন না। তো এই এই জিনিসটা বাংলাদেশের সরকারের এখনই বোঝার সময় এসেছে। আমার কথা হচ্ছে, আমি দীর্ঘায়িত করব না, প্রথমত এই সমস্ত চাল চুর, ডাল চুর, তেল চুর, এই সমস্ত চুরদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশের মন্ত্রিসভাকে ট্রিম করতে হবে, ছাঁটাই করতে হবে, ভালো মানুষগুলো দিতে হবে। বাংলাদেশে ভালো মানুষের অভাব নাই। হ্যাঁ, বাংলাদেশে বিশেষজ্ঞ মানুষ আছে, সৎ অনেস্ট মানুষ আছে, এদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ করতে হবে। যদি সরকারের কোনো ন্যূনতম জ্ঞান থেকে থাকে, এটাই করতে হবে। আর এই কালচারকে দূর করার জন্য, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করার জন্য প্রথমে নিজের মন্ত্রিসভায় হাত দিতে হবে, নিজের সংসদ ভবনে হাত দিতে হবে। এইখান থেকে শাস্তির ব্যবস্থা করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে, যা হবার তাই হবে। আর এই সমস্ত সিটেফাটা চুর, এদেরকে এখনই শাস্তি করা উচিত এবং পরবর্তীতে শাস্তি করা উচিত, এবং দুর্নীতির বিরুদ্ধে, চুরি চামারির বিরুদ্ধে কঠোর হস্তে আইন প্রয়োগ করতে হবে। আমি বলতেছি না যে চুরি করলে শরিয়া ল প্রয়োগ করে হাত কেটে দিতে হবে, এটা বলতেছি না, ঠিক আছে? তো এইগুলো করতে হবে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আমার ভাই এখানের মধ্যে আমি একটু বলবো। প্রথম কথা হচ্ছে যে সরকার কখনো নিজ থেকে এই চোরদের ভেতরে কোন ধরনের আইন প্রয়োগ করবে না, কেননা এই চোরগুলোই হচ্ছে সরকারের এক একটা অংশ। এই চোররাই কিন্তু সরকারের এক একটা অংশ। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই চোররা কি করছে? এই চোররা আমাদের ত্রাণটা খেয়ে ফেলছে, আমাদেরকে সরকার যে অর্থটা দিচ্ছে সেটা খেয়ে ফেলছে। সরকার যে ধরনের সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিচ্ছে তার 80 থেকে 90 ভাগ খেয়ে ফেলছে এই সরকারের চোররা। আমাদের বাংলাদেশিরা কিন্তু এখন আপনি মোহাম্মদকে নিয়ে বা ইসলামকে নিয়ে কিছু একটা করেন, সবাই কিন্তু লুঙ্গি তোলে, হু হু হে হে হই হই করে কিন্তু সবাই দৌড় দিবে। কিন্তু এই যে তারা দৌড় দেয়, তাদের পেটে কিন্তু ইসলাম তাদের পেটে ভাত দেয় না। ইসলাম তার বইয়ের জন্য একটা শাড়ি দেয় না। ইসলাম তার এই ভয়ানক একটা অবস্থার মধ্যে কোনো মাওলানা, কোনো মুফতি এরা কিন্তু এগিয়ে আসেনি। যারা প্রতিদিন শীতের সময়ে লক্ষ লক্ষ টাকার ওয়াজ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, তাদেরকে এখন আর দেখতে পারছি না। তারা যে কি কি করেছে, নোংরামি গুলো করেছে, এটা আমরা প্রথমে সবাই দেখেছি। তারাই কিন্তু করোনা বিস্তারের জন্য অনেক দায়ী, ওটা আমি বাদই দিলাম। এখন সরকার কি করবে না করবে আমার বলার দরকার নাই। আমাদের কি করতে হবে, আমরা যদি ধর্মের ব্যাপারে কেউ একটা কথা বললে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। আজকে আমরা কেন আমাদের ত্রাণ, আমাদের মানে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা তো আমাদের ট্যাক্সের টাকায় আমাদেরকে দিচ্ছে। আমার হক, আমার অধিকার, আমার প্রাপ্য টাকা যখন সরকারের লোকেরা
খেয়ে ফেলছে, তাহলে আমরা কেন আজকে চুপ করে বসে আছি? আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি না? আজকে আমি যদি আমি জনগণ এখানে সবাই একটা কথা বলি, একত্রিত হয়ে, বাংলাদেশে কিছু 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 জায়গায় মানুষ কিন্তু আইনকে নিজের হাতে তুলে নিয়েছে, চেয়ারম্যানকে পিটাইছে, বেদম ভাবে পিটাইছে, এই নিউজগুলো আমি দেখছি। এভাবে হবে না আমান ভাই। আজকে যদি আমরা প্রত্যেকেই যেমন বিসিএস এ কোটার জন্য যেভাবে সবাই একত্রে দলবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছে, তারপরে আমাদের দেশের এই কলেজের ছেলেরা সড়ক দুর্ঘটনার জন্য যেভাবে আন্দোলন করেছে, ওইভাবে যদি আজকে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লার মধ্যে মানুষ যদি একত্রিত হয়ে এই সমস্ত চোরদের বিরুদ্ধে আন্দোলন করে, সরকার কিন্তু কোনো অবস্থাতে এটাকে ডিনাই করতে পারবে না, অবহেলা করতে পারবে না। আমরা মোহাম্মদকে নিয়ে কেউ কিছু বলে একত্র হয়ে যায়, তাদের ফাঁসি চাই, কিন্তু যারা আমাদের পেটের ভাত নিয়ে নিচ্ছে, আমাদের 2,500 টাকা, ছোট্ট একটা টাকা এই বড় বড় চোরদের কাছে, আমাদের কাছে বিশাল টাকা, এই চোরদের কাছে 2,500 টাকা ছোট্ট একটা টাকা, এই টাকা তারা চুরি করে ফেলছে, আমাদের তেল চুরি করছে, চাল চুরি করছে। এই চোরদের বিরুদ্ধে যদি আমরা যদি ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে যদি সোচ্চার না হয়ে প্রতিবাদ না করি, তাহলে এগুলো চলতেই থাকবে। আজকে করোনাতে মরেছি, ভবিষ্যতে আরেকটা বড় একটা সমস্যা হবে, সেখানে আমরা আবার মরবো। সুতরাং এই যে আপনি বলছেন যে আমাদের দেশের কি হবে, সরকার কঠোর ভাবে, সরকার কখনোই কঠোর হবে না, কারণ এই চোররাই হচ্ছে সরকার। সরকার তখনই কঠোর হবে যখন দেশের জনগণ কঠোর হবে, এবং দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত কঠোর হবে না, এই চোররা চুরি করবে, এবং এটাই হচ্ছে আমাদের ভাগ্য। এবং আমাদের ভাগ্য আমরাই কিন্তু নির্ধারণ করছি। আজকে আমি আবারও বলছি যে মোহাম্মদকে নিয়ে, মসজিদকে নিয়ে কোনো যদি কথা বলা হয়, প্রতিটা মুসলিম, সে অশিক্ষিত শিক্ষিত যেই হোক, প্রতিটা মুসলিম প্রতিবাদ করে। আজকে কেন আপনার টাকা যখন চুরি করে আরেকজন নিয়ে যাচ্ছে, আমরা সেটা দেখে আছি। আমরা প্রতিবাদ করি না বলেই সরকারের লোকগুলা কিন্তু বারবার সাহস পাচ্ছে, তাদের সাহসের মাত্রাটা এতটা বেড়ে গিয়েছে। একটা ভিখারির কাছ থেকে, একটা ভিখারিনী যে ভিক্ষা করে, সে চাল মানে ভিক্ষার চাল বেচে 2,000 টাকা মেম্বারকে দিয়েছে তার নাম তালিকাবদ্ধ করার জন্য, কিন্তু তার নাম তালিকাভুক্ত হয়নি। একটা ভিখারিনীর থেকে 2,000 টাকা আমরা নিতে পারি, আমরা কত বড় অমানুষ বর্বর! এই মেম্বার, এই চেয়ারম্যান, এই এমপি, এই রাজনৈতিক নেতা, এদের বিরুদ্ধে যদি আমরা প্রতিটা এলাকায় প্রতিরোধ গড়ে তুলি, যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে প্রতিরোধ, কি করতে পারবে? 3-4টা 10টা 20টা ক্যাডার বা 50টা ক্যাডার, আমাদের প্রতিটা মহল্লার মধ্যে 1,50,000-60,000 মানুষ আছে। 50,000 মানুষ যদি বাসা থেকে বেরিয়ে এই ক্যাডার গুলাকে যদি ধাওয়া করে, এই ক্যাডার গুলো কখনোই আমাদের সামনে বড় করে কথা বলতে পারবে না। আমাদের চাপে, জনগণের চাপে সরকারও বাধ্য হবে এই ধরনের দুর্নীতি বা চোরগুলাকে অপসারণ করার জন্য। সুতরাং আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছেছে, সেটা হচ্ছে আমাদের ভাগ্য কি হবে সেটা আমরা নির্ধারণ করছি। আমরা যদি চুপ থাকি, এদের দ্বারা আমরা শোষিত হব, এদের দ্বারা আমরা নিপীড়িত হব। আর আমরা যদি সোচ্চার হই, আমরা যদি এদের বিরুদ্ধে কথা বলি, তাহলে এই লোকগুলো চুপ হয়ে যাবে। সুতরাং আমাদের পরবর্তী যে ভবিষ্যৎ, যে প্রজন্ম, সে তাদের ভাগ্যটা কেমন হবে সেটা আমরা আজকে লিখছি। আমাদের সচেতনতা তাদেরকে বাঁচাবে। আর আমরা যদি সচেতন না হই, তাদের জন্য একটা ভয়ঙ্কর অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ আমরা তাদেরকে উপহার দিতে যাচ্ছি। জি বলুন। সোলাইমান ভাই, আমার একটু কথা আছে। হ্যালো। আর এটা জি তো খুব জি দুঃখজনক আসলে। মানে একজন আপু, ভিখারির কাছ থেকে 2,000 টাকা ঘুষ নেওয়া লাগছে তার নামটা প্রাণের লিস্টে উঠানোর জন্য। কি সর্বনাশ! এই ঘুষ হ্যাঁ ভাইয়া, নেওয়াটা কি বলুন। নতুন নাকি বৃষ্টি? জি, এটা তো বলুন নতুন বলুন। না। না, নতুন না, এটা বাংলাদেশে চলছে। এটা প্রত্যেকটা খাতে একটা আপনার ঘুষ একটা দিতে হবে। স্কুলে তুমি টিচিং এর পোস্টের জন্য ইন্টারভিউ দিছো, ঠিক আছে? আপনি ইন্টারভিউ দিয়েছেন। হ্যাঁ, এটা আমি বাংলাদেশে এক্সপিরিয়েন্স করছি। আমি ইন্টারভিউ দিতে, ধরো আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনার আরেকটা ফ্রেন্ড আছে, আপনি ভালো স্টুডেন্ট, আপনি ভালো রেজাল্ট করেছেন ইন্টারভিউতে, কিন্তু যে ছেলেটা আপনার প্রতিদ্বন্দ্বী, যে পুরুষটা ইন্টারভিউ দিছে একটা জবের জন্য, তার কিন্তু জব হয়ে গিয়েছে, সে ইন্টারভিউতে সাকসেসফুল হয় নাই, কিন্তু তার জব হয়ে গেছে। কারণ কি? তার উপরের লেভেলে কোনো ভাই আছে ম্যাজিস্ট্রেট, সে সুপারিশ করছে। ইভেন স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে, মানে ধরুন ইউনিভার্সিটি বা কলেজ গুলোতে কেউ যদি ইংলিশ অনার্স পড়তে চায়, এখানে যদি কোনো একজন প্রফেসর এসে তার ব্যাপারে সুপারিশ করে, দেখা যায় তাকে মানে ইন্টারভিউ পাস করুক বা না করুক, তাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হয়। এটা কি নতুন বাংলাদেশে? ইজ ইট নিউ? এটা তো হচ্ছে এটা দুর্নীতি, এটা এটা কালচার। বাংলাদেশের কালচার।
আপনি কোনো একটা জবের জন্য যান, যে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটা নাটক। কারণ কাকে নেওয়া হবে সেটা আগে থেকেই সবকিছু ঠিক করা থাকে। তাইলে ওই ত্রাণের যে ব্যাপারটাও ওই যে একই রকম, ত্রাণের ব্যাপারটাও এই একই রকম জিনিসই, নিজস্ব ত্রাণের মানুষদেরকে ব্যাপারটা কর একই দেবে। একই রকম, কিন্তু ইন্টারভিউ এবং ত্রাণ দুটাকে আমরা এক করলে হবে না। কারণ ইন্টারভিউটা কোন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য, কিন্তু ত্রাণটা হচ্ছে জেনারেল মাসের জন্য। হ্যাঁ আজকে যদি সেটাই তো জেনারেল বলছি। মাস যদি আজকে যদি জেনারেল মাস খাবারটা না পায়, যে ইন্টারভিউতে চাকরি পায় নাই, সে কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করবে না, সরকারের বিরুদ্ধে না, কথা আমি বলবে যে না। জিনিসটা কিন্তু বোঝাতে লক্ষ চাচ্ছি লক্ষ লোক, সুলারবিন, আমি সেটি আমি হচ্ছে এটাই যে বলছি যে লক্ষ 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 লোক যদি আজকে ত্রাণ না পেয়ে ক্ষুধার জ্বালায় পড়ে থাকে, এবং সেটা এখন হচ্ছে, তারা যদি রাস্তায় নেমে আসে, সরকার এই ভয়াবহ মানে রাগী একটা রাগ, যারা মানে বঞ্চিত জনগণের যে মনোভাব, এই বঞ্চিত মনোভাবকে সরকার কিভাবে আসলে রক্ষা করবে বা কিভাবে ফেস করবে? তো তখন কি মূল এই প্রবলেমটা চোরগুলা হচ্ছে, সরকারকে মূল, বাঁচাবে? এই না, চোরগুলা কিন্তু সরকারকে তখন বাঁচাবে না। মূল প্রবলেমটা হচ্ছে চুরি হচ্ছে বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে গভীরভাবে প্রতীত। এটি হচ্ছে একটি কালচার। এটা মানে দুর্নীতি বাংলাদেশের মানে মানুষের মানে কাছে একটা কালচারাল ব্যাপার। সুতরাং এইটাকে পরিবর্তন করতে হলে আমি মনে করি সরকার সরকার প্রথমে তাকে নিজে পরিবর্তন করতে হবে। আপনি আচরি ধর্ম পরকে শিখাও। প্রথমে সরকার হ্যাঁ, দুর্নীতিমুক্ত হতে হবে, তারপর জনগণের মাননীয় তারপর অন্যান্য প্রধানমন্ত্রী মানুষকে মাননীয় ইয়ে করবে। প্রধানমন্ত্রী তিনি যতটুকু আমাদের সামর্থ্য আছে, আমরা বিশাল কোটিপতি না, যেখানের মধ্যে ইংল্যান্ড অথবা আমেরিকা হিমশিম খেয়ে যাচ্ছে, ইতালি হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে আমরা যে এতটুকু সার্ভাইভ করছি এটা অনেক বেশি। এবং আমার কথা হচ্ছে, আমার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সরকার ত্রাণ ছেড়েছে, টাকাও ছেড়েছে। কিন্তু এই যে আমি একটা কিন্তু শব্দ ব্যবহার করলাম, কিন্তুটাই এত বেশি আসলে দূষিত দুর্নীতিতে। এই ত্রাণ, এই টাকাগুলো মানুষের কাছে আসছে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মানে আওয়ামী লীগের নামধারী দুর্নীতি বা চোরেরা দলে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসলে সঠিকভাবে আমরা বাংলাদেশটাকে শক্তভাবে গড়ে তুলতে এইটাই পারবো না। এইটাই কারণ এইটাই আমাদের যে শক্তিটা, ঠিক আছে, আমি আপনাকে বললাম যে আমান ভাই আমি সরকারে আছি, আপনি 10 কোটি টাকা আপনাকে দিলাম, সরকার তো বা হাসিনা তো প্রতিটা জায়গার মধ্যে পড়বে না। পুরা সরকারটা রাষ্ট্রযন্ত্র আছে, রাষ্ট্রের অনেকগুলো হাত আছে, অনেকগুলো পা আছে। আমি আপনাকে বললাম যে আমান ভাই আপনি 10 কোটি টাকা মানুষকে বিলিয়ে দেন, আপনি কি করলেন? 5 কোটি টাকা নিজে রেখে 5 কোটি টাকা দিয়ে দিলেন। এখন আপনার দেখা দেখি পরবর্তী স্তরে সে 4 কোটি টাকার 1 কোটি টাকা দিয়ে দিল। এইভাবে কমতে 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 জনগণ কত পাচ্ছে? হয়তো 10 টাকা করেও তারা পাচ্ছে না। এই যে দুর্নীতি, এই যে দুর্নীতির একটা চেইন, এই চেইনটাকে যতক্ষণ পর্যন্ত সরকার, যে কোনো সরকার যদি এটাকে ব্রেক করতে না পারে, আপনি ত্রাণ দেন, আপনি টাকা দেন, আপনি যতটুকু সহায়তা দেন না কেন, সেটা প্রকৃতপক্ষে বাস্তবে তৃণমূল পর্যায়ে সেটা কখনোই ফলপ্রসূ হবে না, ফ্রুটফুল হবে না। কারণ এইটাই দুর্নীতি এইটাই এবং এই ধরনের চোর সরকারকে ঘুণ পোকার মতো খেয়ে খেয়ে একদম খোকলা করে দিয়েছে, ফাঁপা করে দিয়েছে। সুতরাং সরকার যদি চায় যে আসলেই দেশের লোকের জন্য কিছু করবে, আসলেই দেশের লোকের জন্য কিছু করবে, তাহলে প্রথমেই এই চোরগুলোকে, এই দুর্নীতিবাজগুলোকে আসলে উৎখাত করতে হবে। তাহলেই হয়তো একটা সোনার বাংলা বা সুন্দর বাংলা আমরা দেখতে পাবো। জি। আচ্ছা, হ্যাঁ আমি ভাই, আমি এখন তো আসি। আপনারা আলোচনা করলেন, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছেন। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। জি, আর আপনাকেও ধন্যবাদ অনেক। আপনারা কথাটা চালিয়ে যান। শুনে যান। আচ্ছা বলেন। আচ্ছা, আমি ধন্যবাদ কথা আমান ভাই। হ্যাঁ বলুন। হ্যাঁ জি বলুন। বলছি যে আমি যে কথা বলতেছি সেটা হচ্ছে আজকে আমরা যে পর্যায়ে পৌঁছেছি, প্রথম হচ্ছে আমাদের সবার আগে মানুষ হতে হবে, ঠিক আছে? মানুষ হইতে পারলে আমরা সবকিছু সম্ভব করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সরকার হচ্ছে এই যে যে পরিস্থিতি বর্তমানে চলতেছে, এই পরিস্থিতিতে একটা কাজ করলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, সেটা হচ্ছে এলাকা ভিত্তিক অনেক কোটিপতি আছে এবং তারা কোটি কোটি টাকার মালিক। সরকার কেন 2,500 টাকা দিতে যাবে? সরকার প্রত্যেকটা মানুষকে বলবে যে তোমরা মানবতার কাজ করো। তোমরা আজ যে সময় দুর্যোগ গণমুহূর্ত, মানুষ এখন অভাবে আছে, হুম হুম। শ্রমিকরা কাজ করতে পারতেছে। এই যে আমি কথাটা শেষ করি, শ্রমিক যারা কাজ করতেছিল, আজকে আমরা মনে করেন আমি একজন শ্রমিক, আর একজন শ্রমিক, আর এই এলাকায় মনে করেন 50 জন শ্রমিক আছে। এই 50 জন শ্রমিক, এই এলাকায় 2 জন কোটিপতি আছে। 2 জন কোটিপতি 50 জন শ্রমিক যে অন্তত 3 মাস একাধারে 10,000 করে টাকা দিলেও কিছু যায় আসে না, এরকমের অনেক কোটিপতি আছে।
হুম তো হুম এখন হুম মনে করেন আমরা, আমার কথা শেষ করি, তো আমাদের সরকার এই যে এই যে কাজটা, অন্তত এই কাজগুলো তো সরকারের করা উচিত ছিল। সরকার কেন 2,500 টাকা দিতে যাবে? আর একজন কেন দিতে? সরকার এইগুলো আইন করে দিক এবং সবাইকে বলুক আপনারা মানবতার কল্যাণে এগিয়ে আসেন, সবাই কাজ করেন। সরকার কেন করবে? আজকে আমাদের প্রতিটা মানুষের প্রথম হচ্ছে, শোনেন আমার কথা হলো, প্রথম মানুষ হতে হবে আমরা। ধর্ম অন্ধ থেকে বেরিয়ে এসে মানুষত্বর মনুষ্যত্বর যে কাজটা, এইটা যদি আমরা করতে পারি, আমরা সবকিছুতে মোকাবেলা করতে পারবো এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমরা এগিয়ে যেতে পারবো। কোনো ধর্ম না, বর্ণ না, সবকিছু সব অবশেষে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে মানুষ হতে হবে আমাদের। মানুষ হওয়া হলো একমাত্র কাজ। এই যদি না হতে পারি, আমাদের কোনো দিক আমরা এগোতে পারবো না, পারবো না, পারবো না। এটি হচ্ছে আমার কথা। না, এখন এই ধন্যবাদ। যুক্তিটা আপনার কতটা বক্তব্য খুব সুন্দর, খুব সুন্দর দিয়েছেন। তবে সরকার ত্রাণ দিতে হবে, এটি সরকারের দায়িত্ব। পৃথিবীর অন্যান্য দেশগুলো দেয় আর দিয়ে থাকে, ত্রাণ দিয়ে থাকে, বিপদের মুহূর্তে মুহূর্তে সাহায্য করে, এই জন্যই একটা সরকার। আর 2 নম্বর, আপনি যে একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন যে এলাকার বিত্তশালী মানুষ, এরা মানুষকে সাহায্য করবে, এরা এরা মানুষের জন্য চ্যারিটি করবে, দুস্থ মানবদেরকে সাহায্য করবে, বাধ্য করা উচিত। না, বাধ্য হবে করতে। মানে মনুষ্যত্বের যে জায়গাটা, সেই মনুষ্যত্বের জায়গাটা আজকে সবাই দখল করা উচিত। প্রত্যেকটা যারা বড় বড় মানে আছে, যারা মনে করে এলাকায় একটা কন্ট্রাক্টর আছে অন্তত 5 কোটি টাকার মালিক, এই কন্ট্রাক্টর মানুষ আজকে মনে করেন সবাই মিলে তাকে বলা উচিত যে তুমি আজকে মনুষ্যত্বর কাজ করো, মানবতার কল্যাণ এগিয়ে আসো। আজকে সে দেখা গেলো 1 কোটি 10 কোটি টাকার মালিক, 1 কোটি টাকা বিলিয়ে দিনই মনে করেন এলাকায় যত গরিব আছে এইগুলো আপনি যেগুলো 6 মাস। বলতেছেন, এইগুলো এইগুলো এই মুহূর্তে কেউ করতে পারবে না। তবে এইগুলো কাল্টিভেট করার জন্য মানুষকে উৎসাহিত করতে হবে। এই সমস্ত জিনিস, চ্যারিটি বা জনগণের সেবার জন্য পয়সা কড়ি তোলা, পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে থাকে, স্পেশালি ইউরোপিয়ান দেশগুলোতে মানুষ চ্যারিটি করে। এই সমস্ত জিনিস করতে হলে একদিনে, আপনার খুবই সুন্দর প্রস্তাব, এটা একদিনে করা সম্ভব হবে না। মানুষকে আস্তে আস্তে গ্রো করতে হবে, আস্তে আস্তে মানুষকে মানুষকে ওই দিকে ধাবিত করতে হবে, নিয়ে যেতে হবে, তারপর মানুষ করবে। এখন কোন এলাকার ধনাঢ্য ব্যক্তিকে আপনি জোর করে পারবেন না। সে তার মেয়ের বিয়েতে, বুঝছেন, 1 কোটি টাকা খরচ করে ফেলবে, কিন্তু কোনো গরিব মানুষ মারা যাচ্ছে বা গরিবরা তার বাড়ির পাশে করোনার ভয়াবহ পরিস্থিতিতে খাবার পাচ্ছে না, সেইটা হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। তো এইগুলো, এই এই যে দেশ, মনুষ্যত্বগুলো, এই মনুষ্যত্বগুলো দুঃখিত, এই মনুষ্যত্বগুলো একদিনে হবে না ভাইয়া। এইগুলো করতে হলে আমাদের সোসাইটিকে, ভাইয়া আমাদের, ভাইয়া শোনেন, একদিনে হওয়া সম্ভব, কিন্তু আগে হচ্ছে আমাদের মানুষ হতে হবে। আমরা তো আসলে এখনো মানুষ না। আমরা, আমি মনে করি শুধু আমরা হ্যাঁ, সেই মানুষের তো, স্যাম্পল আমাদের। এই তো আচ্ছা, আপনি আসল আমরা পয়েন্টের মধ্যে আমরা আসলেন। আমাদের শেষের দিকে চলে এসেছি। সোফি আলেকজান্ডার, আপনি কি শুনছেন? আচ্ছা, সোফি আমি আলেকজান্ডার, কিন্তু বের হয়ে যাই এখন, আমার আমান একটু ভাই। কাজ আছে। কন্টিনিউ, হ্যাঁ আচ্ছা, প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমান ধন্যবাদ ভাই। আমাকে যুক্ত করার জন্য, ভালো থাকুন। হ্যাঁ আর ওই নতুন সোফিয়া, নতুন ভাইয়াকে, আপনাকেও ধন্যবাদ আমান ভাই। হ্যাঁ, হ্যাঁ ওকে, ভালো সোফিয়া, থাকুন। আপনি যদি সর্বশেষ কিছু বলেন, আমরা শেষ করে দিচ্ছি যদি হ্যাঁ এই সর্বশেষ কিছু বলেন। হ্যাঁ এই যে এই ভাই খুব ভালো একটা প্রস্তাব দিয়েছে যে এভাবে যদি সরকার বাংলাদেশের এই ধনাঢ্য বা কোটিপতি ব্যক্তিদেরকে বলে দেয় বা তাদের উপরে মানে কোনো একটা রুলস দেয় যে আপনাদেরকে হেল্প করতে হবে, বা কোনো একটা মানে সরকার যদি এটা তাদেরকে বলে, তাহলে হয়তো তারা এই কাজটা করবে। কিন্তু স্বেচ্ছায় কজন ব্যক্তি করে? স্বেচ্ছায় বেশি ব্যক্তি করে না। সবাই যার যার টাকা রেখে দিতে চায়। কিছু কিছু মানুষ আছে যে যারা মানুষ, হ্যাঁ, দেখা যায় যে তাদের লাখ টাকা কোটি টাকাও নেই, কিন্তু তারা কিন্তু মানুষকে সাহায্য করছে। বাংলাদেশে বা ভারতে আহ, এখনো কিন্তু কারো বাসা বা কারো ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলো হয়তো আমি যতটুকু জানি মাফ করা হয়নি। হ্যাঁ, কিন্তু অন্যান্য অনেক জায়গায় কিন্তু এই লাইনগুলো বা এই বিলগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে, যে এগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হলো, খাবার রাস্তায় রেখে দেওয়া হয়েছে যে যার যেটা লাগে নিয়ে যাও। বাংলাদেশে এরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। আর হ্যাঁ, বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিদেরকে আসলে সরকারের একটা আহ্বান করা উচিত যে আপনারা বাংলাদেশের সাধারণ জনগণকে সাহায্য করুন। এবং অনেকে এখন বাসা ভাড়া দিতে পারছেন না, থাকতে পারছেন না, তাদেরকে সাহায্য করুন, বা ভাড়াটিয়াদের কিছুটা ভাড়া হলেও আপনারা মওকুফ করুন। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশের সরকারের করা করা উচিত।
হ্যাঁ, ধন্যবাদ। আপনি আপনার কথা বলতে পারেন। আপু ধন্যবাদ। আমার সোলায়মান ভাই, আমি আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি আপনার একটা কথা প্রস্তাবটা বলতে খুব চাই। ভালো ভাই, আপনার এই হ্যাঁ, প্রস্তাবটা না, বলেন আমি খুব আপনি, ভালো। আমার যদি সর্বশেষ কিছু বলার থাকে। সোলায়মান ভাই, জি, আমার একটা মিনিট, 1 মিনিট সময় দেন। আমি আমার মনে জনি করেন আমি দাস। যে এলাকায় বসবাস। হ্যালো, হ্যালো। হ্যালো হ্যালো, আমাকে জনি শোনা দাস। যাচ্ছে? জি, হ্যাঁ। শোনাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শোনা আপনার হ্যাঁ যাচ্ছে কথা বলুন, আমাকে? ক্লিয়ার আপনাকে একদম, শুনছি। আপনি বলুন, আপনি বলুন। না, আমি বলতে চাচ্ছি আজকে মনে করেন আমার মনে করেন আমার একক মানে 2 দিনের খাবার আছে। আমার পাশে যদি একজনে না খেয়ে থাকে, অন্তত আমার একদিনই খাবার তাকে দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, পরে যদি আমার খাবার না থাকে, পরে আমি আরেকজনের কাছে চাবো। কিন্তু আমাদের 10 বছরের খাবার আছে, এরকম লোকও আছে, অথচ আমরা কিন্তু এই পাশে যে না খেয়ে রয়েছে দেখতেছি না। আমার আদর্শ হচ্ছে কি শোনেন, আমরা ফ্যামিলি 4 জন। আমি কুকুরের খাবার দিই প্রতিদিন। তার হচ্ছে আমার খাবারের অংশ থেকে মানে প্লেটের থেকে 1 মুঠ করে ভাত আলাদা রেখে দিই, খাওয়ার অংশ থেকে দিই, আমি তার কুকুরে খাবার দিই। কেন? কারণ হচ্ছে কি যে আমার পেটে যে ধরে তার চেয়ে 1 মুঠ কম খাই আমি। অথচ আমার পাশে যে লোক আছে, অনেক দেখা গেল আমার সাহায্য করার তৌফিক নেই। আমার তৌফিক আছে আমার কুকুরে খাওয়ানো। প্রত্যেকটা মানুষের এই মানবতার, যদি মনুষ্যত্ব বিবেক জেগে যায়, তাহলে অবশ্যই সে মানুষের, মানুষ হোক পশু প্রাণী সবার দিকে, আমরা শুধু মানুষের সাহায্য করবো না, আজকে আমরা পশু প্রাণী সবাই সাহায্য করা উচিত। সবাইকে, যার প্রাণ আছে সবাইকে সাহায্য করা উচিত। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য সুলাইমান ভাই। অনেকদিন লাইভে যুক্ত হই না। ধন্যবাদ, শুভকামনা রইলো। আপনাকে ধন্যবাদ। একজন যুক্তি হয়েছেন, যুক্তিতে মুক্তি। আপনি যদি কিছু বলেন। হ্যালো, ধন্যবাদ যুক্তিতে সোলাইন মুক্তি। ভাই। হ্যাঁ, সোলাইন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য। শুনতে হ্যাঁ বলুন পাচ্ছেন? ভাই। জি জি বলুন। কোনো কোনো কি টপিকস আছে নির্দিষ্ট, না উন্মুক্ত আলোচনা? করোনা ভাইরাস এবং আমাদের যে চিন্তা ভাবনা সরকার বা আমাদের জনগণের, সেটা নিয়ে আপনি কিছু বলতে চান? করোনা করোনা ভাইরাস নিয়ে আলোচনা? না, শুধু করোনা ভাইরাস না, ব্যাপারটা একটু এখন ভাস্ট হয়ে গিয়েছে। করোনার পাশাপাশি আমাদের যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা আমাদের যে হেলথ, বা আমরা এখন কি করতে পারি এই অবস্থায়, এই ব্যাপার সবগুলো নিবার সরকার আমাদেরকে ত্রাণ দিচ্ছে বা টাকা দিচ্ছে, এগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে সংক্ষেপে আমি শেষ করে দিব এখন, বলুন। না, করোনা হ্যালো। ভাইরাস তো আসলে হ্যাঁ, সরকার তো দিচ্ছে টাকা, কিন্তু এটা তো টাকা যাদের পাওয়ার কথা তারা তো আসলে পাচ্ছে না। এটা তো সত্য। কারণ যারা এটা ডিস্ট্রিবিউশন করবে, তারাই এই টাকা দেখা যাচ্ছে কোনোভাবে দুর্নীতি হচ্ছে, মানে আর কি, দুর্নীতি করে ফেলতেছে। ওই টাকাটা সাধারণ গরিব মানুষের হাতে পৌঁছাচ্ছে না আর কি। তো আমরা শুধু এই কথাটাই বলতে পারি যে সরকার যদি দায়িত্ব নেয়, তাহলে সরকারকে শক্তভাবে, অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং কোন ধরনের দুর্নীতি ছাড়া তাদেরকে দায়িত্ব জি। নিতে হবে। কোন দলের লোক যদি কোনো ধরনের অন্যায় করে, তার বিরুদ্ধে সরকারকে অ্যাকশন নিতে হবে। আর সরকার যদি এটা নিতে না পারে, তাহলে জনগণ যার যার মানে অধিকারটা বুঝে নিবে। আর জনগণ যখন অধিকারটা বুঝে নিবে, তখন আসলে ব্যাপারটা রাষ্ট্রের জন্য, আমাদের জন্য সুখকর হবে না, এবং যে কোনো সময় হচ্ছে গৃহযুদ্ধ বেজে যেতে পারে। এটা আমি চাই না এরকম কিছু হোক, কিন্তু এটা হতেও পারে। তাই বলবো যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের বর্তমান সরকার যদি সবার দায় নেয়, তাহলে কঠোরভাবে কিন্তু দায়টা নিতে হবে। কারণ প্রতিটা রন্ধে রন্ধে, প্রতিটা সেক্টরে দুর্নীতিবাদ চোরেরা বসে আছে। এই চোরগুলোকে উৎখাত করে সরকার কঠোরভাবে এটাকে দমন করে আমাদেরকে দায়িত্বটা হাতে নিক। আর যদি সেটা না পারে, তাহলে সেটা সরকারের ব্যর্থতা, এবং এটা আমাদেরও ব্যর্থতা যে আসলে আমরা এমন একটা সরকারকে মাথার উপর নিয়ে ঘুরছি, যার কোন ধরনের আসলে শক্তি সামর্থ্য নেই। এবং আমাদের প্রতিটা না, না। সেক্টরে মন্ত্রী হুম। আমলাদের যে না, না, পরিমাণ এই সরকার, দুর্নীতি এবং বলুন। সরকার এটা কিভাবে ইয়ে করবে, মানে আপনি যে বলছেন যে সরকার চাইলে এটা আহ, এই যারা চুরি করছে এটা শক্ত হাতে দমন করবে, সরকার তো এটা করবে না। কারণ আম, আপনার কাছে কি মনে হয় এটা সরকার পর্যন্ত পৌঁছাচ্ছে না? যে সরকার কি দেখছে না যে কোন এলাকার চেয়ারম্যান এটা চুরি করেছে, বা কোন কাউন্সিলর চালের বস্তা লুকিয়ে রেখেছে, বা কোন এমপি এই টাকাগুলো, ধরেন 1 লাখ টাকা দিয়েছে, সেখান থেকে টাকা সে বিতরণ করছে 50,000 টাকা। তো সরকারের কাছে কি এটা যাচ্ছে না? এই খবর সরকারের কাছে এটা অবশ্যই যাচ্ছে। সরকার
এটাকে শক্ত হস্তে দমন করবে না, হয়তো খুব দেখানোর জন্য দুই একজনকে আর কি পানিশমেন্ট করবে, এটা পাবলিককে দেখানোর জন্য। সরকার এটাকে পানিশমেন্ট তাহলে করবে না, কারণ এরাই হচ্ছে তাহলে সেই সরকারের ক্ষেত্রে হাতিয়ার। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ বলো ভাই। আমরা তাহলে সেক্ষেত্রে আমরাই আমাদের অধিকারটা বুঝে নিব এবং জনগণই তাদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য রাস্তায় চলে আসবে, পরিস্থিতি বলে দিবে আসলে কি হতে পারে। তো আমি লাইভটা শেষ করে যাচ্ছি। আমরা প্রচুর লাইভ করেছি এবং এই লাইভগুলো অর্থ হচ্ছে আপনাদেরকে সচেতন করা, সবাইকে সচেতন করা। এবং যারা যারা নতুন লাইভ গুলো দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আপনারা হয়তো নিজেরা কোনো ধরনের লাইভ করতে চান বা ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্কাইপিতে ভনে লিখবেন, VONE ভনে। সেখানে আপনি আপনাদের যোগাযোগ করে আপনারা লাইভও করতে পারেন, বা আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে কোনো বিষয়ের উপরে আপনার ভিডিওটা সেখানে পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিব এবং সেভাবে আরো অনেক লোক যারা আমাদের মতো কথা বলতে চান, তাদের অনেক কথা বলার আছে, তারাও কিন্তু ছোট ছোট ভিডিওর মাধ্যমে তাদের কথাগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরতে পারেন। যারা যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকে আবারও বলছে, দুর্নীতির বিরুদ্ধে এখনই কিন্তু প্রতিটা মানুষকে জাগতে হবে, অন্যকে জাগাতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিজে জাগবো না, অন্যকে জাগাবো না, এই দুর্নীতিবাজ এবং চোররা আমাদেরকে কুড়ে 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 খাবে। এই কথা বলে আমি সোহেন আলেকজান্ডার ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।